হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা এটা ক্লাস 11 স্টুডেন্ট একবারে সামনে, কালকে তোমাদের পরীক্ষা 7 তারিখ থেকে। তাহলে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ফিজিক্সের সাজেশন ভিডিও, যে ভিডিওটা শর্ট ভিডিও, যাতে সময়টা তাদের কম লাগে। আর এইখান থেকে যদি দেখো তাহলে অনেক কিছু তোমরা এমসিকিউ এবং নিউমেরিক্যাল প্রবলেম করতে পারবে। তাহলে এই ভিডিওটা তোমরা অন্তত মিস করো না, ঠিক আছে? আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটাকে দেখো একটা, সেটা হচ্ছে বলের ভ্রামক। এই টোটাল বিষয়টা ক্লিয়ার করে দেবো শর্ট ফর্মে, ঠিক আছে? যেটাকে বলছে মোমেন্ট অফ ফোর্স। তাহলে মোমেন্ট অফ এ ফোর্স বা বলের ভ্রামক জিনিসটা কি, এবং তার কিছু নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য যে সমস্ত ম্যাথামেটিক্যাল ইকুয়েশন, ভ্রামকের ভেক্টর রূপটা কী কী থাকছে এখানে, ভ্রামকের ভেক্টর রূপ, ভ্রামক কি অ্যাকচুয়ালি না, ভ্রামক হচ্ছে একটা অক্ষীয় ভেক্টর। একটা এমসিকিউ পড়ে ভ্রামক কোন প্রকৃতির ভেক্টর, না ভ্রামক হচ্ছে আমাদের অক্ষীয় ভেক্টর, ঠিক আছে? ভ্রামকের ভেক্টর রূপ যেটা, সেটা কি, এই সম্বন্ধে আমি যাচ্ছি। ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি, যেটা জি সমান কত এফ আর সাইন থিটা, আর এই সমস্ত বিষয় আছে। আচ্ছা, ভ্রামকের ডাইরেকশন, অভিমুখ কেমন হয়, বামাবর্তী বা না পজিটিভ হয়, আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ হয়, এই সমস্ত বিষয়গুলো আমি বলছি। আচ্ছা, সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে ভর কেন্দ্র আর ভার কেন্দ্র সম্পর্কে জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করবো। এই কোশ্চেনটা পড়েছিল, ডাইরেক্ট পড়েছিল, যেমন হিমালয় পর্বতমালার ভার কেন্দ্র এবং ভর কেন্দ্রের মধ্যে কোনটা নিচে থাকে, ঠিক আছে? আর সেই রকম আরেকটা কোশ্চেন, ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র কখন অভিন্ন হয়, একটাই হয়, ঠিক আছে? আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে কোনো বস্তুর সমগ্র আয়তন জুড়ে যদি জি এর মানটা সমান থাকে তাহলে সেক্ষেত্রে ভর কেন্দ্র ভার কেন্দ্র অভিন্ন হয়। আমি আসছি, এই বিষয়গুলো একটা ছোট কনসেপ্ট ক্লিয়ার করব। এরপর যেটা যাবো সেটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা, যিনি ওখান থেকে কিন্তু ম্যাথ পড়বেই তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? অভিকেন্দ্র বল তার রাশিমালা একটা। আচ্ছা, সাইকেল যখন বাঁক নেয়, রাস্তা সাইকেল বা গাড়ি যখন বাঁক নেয় তখন পিছলে না পড়ার শর্তটা কি, সেখান থেকে তোমাদের একটা পড়ে, যেখানে হচ্ছে ট্যান থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। এই ফর্মুলা ধরে কিন্তু একটা নিউমেরিক্যাল প্রবলেম পড়বি। সমবৃত্তীয় গতি জিনিসটা কি, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র ত্বরণ, এই টোটাল বিষয় নিয়ে একটা ছোট কনসেপ্ট, ছোট ভিডিও, যদি দেখো তোমরা আশা করি ক্লিয়ার হবে। দেখো, প্রথম যেটা যাবো সেটা হচ্ছে বলের ভ্রামক, মোমেন্ট অফ এ ফোর্স। এইটা বিষয়টা কি একটু জেনে নাও, যে যদি কোনো বস্তু একটা অক্ষকে কেন্দ্র করে বৃত্তপথে পরিভ্রমণ করে, মানে একটা বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরবে, ঠিক আছে? একটা অক্ষ বা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরবে। এই যে রেখাটা পেলাম, এই অক্ষটা একটা চক্র, আঙুলটাকে কেন্দ্র করে ঘুরে, তার আঙুলটা হচ্ছে অক্ষ, ঠিক আছে? এটা বলছে ঘূর্ণাক্ষ, যাকে কেন্দ্র করে কোনো বস্তু বৃত্তপথে পরিভ্রমণ করে তাকে বলছে ঘূর্ণাক্ষ। তাহলে এখানে পি কিউ যদি বলি, এটা মনে করে পি বললাম, এটা মনে করে কিউ বললাম, তাহলে পি কিউ হচ্ছে ঘূর্ণাক্ষ। তাহলে একে কেন্দ্র করে বস্তুটা ঘুরছে। ঠিক একই রকমভাবে এখানটা একটু দেখো, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা কলম আছে, এটাকে আমি কি করলাম, রাখলাম, রেখে একটা পেরেক দিয়ে চিপকে দিলাম, দিয়ে আমি যদি ফোর্স প্রয়োগ করি তাহলে কি হবে, বস্তুটা ঘুরবে, হয়ে যায়। বলের ভ্রামক জিনিসটা কি, না আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম ইনটু এই যে ঘূর্ণাক্ষ, একে কেন্দ্র করে ঘুরছে, এটা বলছে ঘূর্ণাক্ষ। এই ঘূর্ণাক্ষ থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্ব, এই দুটোর গুণফলই হচ্ছে বলের ভ্রামক। বিষয়টা ক্লিয়ার হলো? আমি কি বললাম, মানে কোনো বস্তুকে যদি আমি পেরেক দিয়ে এখানে চিপকে দিই, এটা মনে করো পেরেকটা, কিছুটা অংশ বেরিয়ে আছে, এটাকে যদি বল প্রয়োগ করে ঘুরবে, কাকে কেন্দ্র করে ঘুরবে, একে কেন্দ্র করে ঘুরবে। এই যাকে কেন্দ্র করে ঘুরছে এটা হচ্ছে অ্যাক্সিস বা অক্ষ, এইটা বলছে ঘূর্ণাক্ষ। তাহলে বলের ভ্রামক জিনিসটা কি, না বলের ভ্রামক যেটাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করি। তাহলে জি সমান কত, না প্রযুক্ত বল, মানে আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম তবে তো ঘুরবে, বল প্রয়োগ না করলে তো ঘুরবে না। আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম সেই বলটা যদি এফ হয়, এবং বলটা যে প্রয়োগ করছি প্রযুক্ত বল, মানে এফ বলটা যেখানে ক্রিয়া করছে সেইখান থেকে ঘূর্ণাক্ষের লম্ব দূরত্ব মাথায় রাখো। তাহলে ঘূর্ণাক্ষের লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব, এই গুণফলটাকে বলছে বলের ভ্রামক। বিষয়টা ক্লিয়ার? প্রথমে ছবিটা দেখো, এই ছবিটার দিকে দেখো। প্রথম কথা হয়েছে, না আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করি তখন লম্ব দূরত্ব পাই। তাহলে বলের ভ্রামকের মেন রাশিমালা কি, না জি সমান কত, না এফ ডট আর কস থিটা। কি করে হলো এটা একটু দেখো। আমার মূল ফর্মুলা কি, যদি থিটা যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে কি পাচ্ছি, জি সমান কত, এফ ডট আর। কারণ আমরা জানি যে কস 90 ডিগ্রি এর ভ্যালু কত, না 1 হয়। তাহলে কস 90 ডিগ্রি ভ্যালু যদি 1 হয়, তাহলে এইটা যে আমাদের সাধারণভাবে আমরা বলের ভ্রামককে এইটা দিয়ে প্রকাশ করি। জি সমান কত, বলের ভ্রামককে যদি জি ধরি, জি সমান কত, না প্রযুক্ত বল, তুমি বল প্রয়োগ করলে এবং সেই বলটা প্রয়োগ করছো সেখান থেকে ঘূর্ণাক্ষের লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব যদি আর হয় তাহলে আর। কখন লম্ব দূরত্ব হয়, যদি থিটা 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের বলের ভ্রামকের ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন সেটা এটা মনে রাখবে, কিন্তু এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এখান থেকেই কিন্তু পড়ে। তাহলে বলের ভ্রামক যে জি হয়, জি সমান কত, এফ ডট আর কস থিটা আছে। তাহলে এইটা হচ্ছে ঘূর্ণাক্ষ, ঠিক আছে? ও বিন্দু হচ্ছে ঘূর্ণাক্ষ। তাহলে এখানে একটা অ্যাক্সিস আছে, একে কেন্দ্র করে বস্তুটা ঘুরবে।
ঠিক আছে। আমি মনে করো বস্তুটাকে বল প্রয়োগ করেছি কত, থিটা কোণ করে, তাহলে কত কোণ বল প্রয়োগ করেছি, থিটা কোণ করে। ঠিক আছে, কত বল প্রয়োগ করেছি সেটা জানি না, ধরেছি এফ। তাহলে আমি বস্তুটাকে, এখানে একটা বস্তু ছিল, সেই বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম কত, থিটা কোণ করে, তাহলে একে কেন্দ্র করে ঘুরছে, অ্যাকচুয়ালি আমি থিটা কোণ করে বল প্রয়োগ করেছি। ঠিক আছে, আর থিটা কোণ করে বল প্রয়োগ করলাম। বলের ভ্রামকের ডেফিনেশনে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে কি বলছে, বলের ভ্রামক সমান প্রযুক্ত বল, তাহলে বল তো পেয়ে গেছি, এফ বল প্রয়োগ করেছি। ঘূর্ণাক্ষ থেকে লম্ব দূরত্ব, ঘূর্ণাক্ষ মানে কোনটা, এইখান থেকে লম্ব দূরত্ব, তাহলে এখান থেকে লম্ব দূরত্ব এটা হবে, হবে না, তাহলে বলের সঙ্গে লম্ব দূরত্ব, তাহলে কি হবে, এখান থেকে আমি কি করব না 90 ডিগ্রি আমি লম্ব টানবো। তাহলে এই যে রেখাটা পেলাম, মনে করো ওপি, এই ওপিটা হচ্ছে লম্ব দূরত্ব। বিষয়টা ক্লিয়ার, কারণ এইটা কত হয়েছে 90 ডিগ্রি হয়ে গেছে। দেখো, তাহলে এক্ষেত্রে বলের ভ্রামককে আমি যে জি ধরি, তাহলে জি সমান কি লিখতে পারি, প্রযুক্ত বল মানে কত এফ ইন্টু লম্ব দূরত্ব, এটা একটা ফর্মুলা, লম্ব দূরত্ব কোনটা, এটা নট এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লম্ব দূরত্ব, মানে তুমি যে বলটা প্রয়োগ করছো সেই প্রযুক্ত বল থেকে ঘূর্ণাক্ষের লম্ব দূরত্ব, মাথায় রাখো, তুমি যে বলটা প্রয়োগ করছো সেই বল থেকে ঘূর্ণাক্ষের লম্ব দূরত্ব, এটা হচ্ছে না, এইটা কিন্তু। ঠিক আছে, তাহলে এটা কি হবে ওপি। তাহলে কি হলো, এইটা হচ্ছে বলের ভ্রামকের আমাদের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এখন ওপির মানটা আমি বার করব। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, মনে করো এটা ও পি, এটা মনে করো কিউ দিয়ে দাও, তাহলে এই যে ছোট ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি বার করব, সেটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে একটু ধরে নাও যে ত্রিভুজ ও পি কিউ। ঠিক আছে, এর ক্ষেত্রে একটু জিনিস দেখো, এটা লম্ব, আচ্ছা এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে আমি একটু বার করতে পারি যে সাইন থিটা বার করব। হ্যাঁ, সাইন থিটার সমান কত, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এখন আমরা জানি যে এখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা কত ধরি, আর ধরি, যদি আর ধরি তাহলে কি পাচ্ছি যে সাইন থিটা এটা সমান কত, লম্ব সমান কত, লম্ব মানে ওপি, ওপি লম্ব সমান কত ওপি, তাই তো, তাহলে লম্ব হচ্ছে ওপি, অতিভুজ কত, অতিভুজ হচ্ছে আর, তাহলে এখান থেকে লিখতে পারি যে ওপি সমান কত আর সাইন থিটা, সেটা এখান থেকে পেলাম। তাহলে এই ওপি মানে লম্ব দূরত্ব অ্যাকচুয়ালি কি পেলাম, আর সাইন থিটা। তাহলে আমার ফর্মুলাটা কি না, বলের ভ্রামক যদি জি হয়, জি সমান কত, প্রযুক্ত বল এফ ইন্টু লম্ব দূরত্ব মানে কত আর সাইন থিটা। এইটা হচ্ছে বলের ভ্রামকের রাশিমালা। এইখান থেকে কিন্তু তোমাদের যদি এমসিকিউ পড়ে যে বলের ভ্রামকের রাশিমালা হলো 4টে অপশন, জি সমান কত, এফ কি লিখবো, এফ ক্রস আর সাইন থিটা। ঠিক আছে, ক্রস বলবো না, এফ গুণ মানে অ্যাকচুয়ালি ডট দিয়ে দাও, তাহলে বলের ভ্রামকের রাশিমালা যদি বলে তাহলে জি সমান কত, এফ ডট আর সাইন থিটা। বিষয়টা ক্লিয়ার। একটা জিনিস তোমরা দেখো যে এইটাকে একটু আমি লিখতে পারি যে জি সমান কত, এফ ক্রস আর, কেন লিখছি সেটা দেখো, এটাকে লিখতে পারি এফ ক্রস আর, কেন লিখলাম, আমরা একটা জিনিস জানি যে এ ডট বি এটা সমান কত, এ বি, এ ক্রস বি এটা সমান কত, আমরা জানি যে এ ক্রস বি এটা সমান কত, এ বি সাইন থিটা। তাহলে যেখানে এ বি সাইন থিটা থাকবে তার পরিবর্তে কি লিখতে পারি, এ ক্রস বি লিখতে পারি। তাহলে এখানে কি লেখা আছে যে এফ আর সাইন থিটা আছে না, এফ আর সাইন থিটা, এটা পরিবর্তে আমি কি লিখতে পারি, এই যে এফ আর সাইন থিটা, এর পরিবর্তে আমি কি লিখতে পারি, এর পরিবর্তে লিখতে পারি যে এফ ক্রস আর, যেখানে বলটা কি না, বলটা হচ্ছে ভেক্টর রাশি, আরটা কি, আরটা হচ্ছে লম্ব দূরত্ব, সেটাও ভেক্টর রাশি, দুটো ভেক্টর রাশির ক্রস প্রোডাক্ট কি হয়, ভেক্টর হয়। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমাদের বলের ভ্রামকের ভেক্টর রূপ। তাহলে বলের ভ্রামকের ভেক্টর রূপটা যদি বার করতে পারলে তাহলে তোমরা কি বার করবে না, জি সমান কত না এফ ক্রস আর, কি করে হলো আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, আর এই হচ্ছে বিষয়, আর তেমন কিছু বিষয় এখান থেকে নয়, তোমরা যেগুলো মনে রাখবে। তাহলে বলের ভ্রামক যদি একটা ভেক্টর রাশি হয়, বলের ভ্রামক কি ভেক্টর রাশি, তাহলে কোন প্রকৃতির ভেক্টর, অ্যান্সারটা হবে অক্ষীয় ভেক্টর। তাহলে বলের ভ্রামক একটা অক্ষীয় ভেক্টর, বিষয়টা ক্লিয়ার। তাহলে এখান থেকে যেগুলো জানবে সেটা হচ্ছে বলের ভ্রামকের আমাদের ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা কি, তাহলে জি সমান কত, এফ ডট আর সাইন থিটা, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন, এফ ডট আর সাইন থিটা। এখন থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে জি সমান কত, এফ ডট আর, বিষয়টা ক্লিয়ার। এখন ভেক্টর রূপটা যদি বার করতে বলে যে বলের ভ্রামকের ভেক্টর রূপটা কি, তাহলে জি সমান কত, এফ ক্রস আর। কি করে এফ ক্রস আর হলো আশা করি আমি বলে দিলাম, বুঝতে পারলে। আচ্ছা, তারপরে যেটা যাবো সেটা হচ্ছে বলের ভ্রামক কি, যেহেতু বলের ভ্রামক কি একটা ভেক্টর, কারণ বলের ভ্রামককে জি ধরি, জি সমান কত, এফ ক্রস আর, তাহলে দুটো এফটা কি বল, আরটা কি লম্ব দূরত্ব, তাহলে দুটোই হচ্ছে ভেক্টর, তাহলে দুটো ভেক্টর রাশি ক্রস প্রোডাক্ট সবসময় কি হয়, ভেক্টর হয়। তাহলে বলের ভ্রামক যেহেতু দুটো ভেক্টর রাশি ক্রস প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে বলের ভ্রামক একটা ভেক্টর,
কোন প্রকৃতির ভেক্টর, এটা এমসিকিউ পড়ে। তাহলে বলের ভ্রামক একটা অক্ষীয় ভেক্টর, এটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়গুলো। আচ্ছা, আর কিছু নয়। আচ্ছা, এরপর যেটা যাবো সেটা হচ্ছে একটু ভরকেন্দ্র আর ভারকেন্দ্র সম্পর্কে জানো। ভরকেন্দ্র জিনিসটা কি সেটা একটু বুঝে নাও। যে ভরকেন্দ্র হচ্ছে, মনে করো এরপর যেটা যাবো সেটা হচ্ছে ভরকেন্দ্র। এটা আবার একটা বস্তু যদি হয়, তাহলে একটা ভরকেন্দ্র আর ভারকেন্দ্র জিনিসটাকে একটু বুঝে নাও। এটা যদি একটা বস্তু হয়, তাহলে এই বস্তুর অসংখ্য কোণা দিয়ে গঠিত, তাই তো? তাহলে একটা বস্তু অসংখ্য কোণা দিয়ে গঠিত, তাহলে এই বস্তুটা যদি অসংখ্য কোণা দিয়ে গঠিত হয়, তাহলে এদের কোণাগুলোর লব্ধি ভরটা যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেই বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র কাকে বলে? যদি জেনারেল ভাবে বুঝতে যাই তাহলে কি বলবো? যে কোনো বস্তুর অসংখ্য কোণা নিয়ে গঠিত, সেই কোণাগুলোর মোট লব্ধি ভর যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেই বিন্দুটা বলছে ভরকেন্দ্র। একটু যদি ফিজিক্সের ভাষায় যাই তাহলে কি বলবো? বলছে বস্তুর মধ্যে অবস্থিত ভরকেন্দ্র হচ্ছে বস্তুর মধ্যে অবস্থিত এমন একটা বিন্দু, যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর কেবলমাত্র রৈখিক গতি সৃষ্টি হয়, কোনো কৌণিক গতিবেগ সৃষ্টি হবে না, সেই বিন্দুটা বলছি ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। বিষয়টা ক্লিয়ার হলো? এখন এই হচ্ছে আমাদের ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র আলটিমেট বিষয়টা কি না, একটা বস্তু যত বড়ই হোক তার অসংখ্য কোণা দিয়ে গঠিত, সেই কোণাগুলোর মোট লব্ধি বলটা, সেই কোণাগুলোর মোট লব্ধি ভরটা একটা বিন্দু দিয়ে ক্রিয়া করে, সেই বিন্দুটাকে হচ্ছে ভরকেন্দ্র। আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। এরপর যেটা যাবো সেটা যে ভার কেন্দ্র, ভরের কেন্দ্র, ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রটাকে আমরা সেন্টার অফ মাস বলি, ঠিক আছে। ভার কেন্দ্র জিনিসটা কি? এখন ভর আর ভারের মধ্যে ডিফারেন্সটা একটু বুঝে নাও। ভার মানে কি? ভার মানে ওজন, ঠিক আছে। মানে পৃথিবী আমাকে কত বলে টানছে, সেটা হচ্ছে আমার ভার, ওজন, ওয়েট। সেন্টার অফ আর্থ, ওজন কাকে বলে? বলছে কোনো বস্তু ওজন কাকে বলে? পৃথিবীর কোনো বস্তুকে তার সেন্টার দিকে যে বল দিয়ে টানছে, সেই আকর্ষণ বলটা হচ্ছে ওই বস্তুর ওজন। তাহলে এই বস্তুটাকে পৃথিবী যে বল দিয়ে তার সেন্টারের দিকে টানছে, আকর্ষণ করছে, কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, সেই আকর্ষণ বলটা বলছে এর ওজন। তাহলে ভার কেন্দ্র জিনিসটা কি? এটা যদি একটা বস্তু হয়, ঠিক আছে, এই বস্তুটা হচ্ছে অসংখ্য কোণা নিয়ে গঠিত, তাহলে এই বস্তুটা অসংখ্য কোণা নিয়ে গঠিত, প্রত্যেকটা কোণাকে কিন্তু পৃথিবী আকর্ষণ করছে তার সেন্টারের দিকে, তাহলে এই প্রতিটা কোণাকে আকর্ষণ করছে, তাহলে ওই আকর্ষণ বলগুলো লব্ধি বলটা যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেই বিন্দুটা হচ্ছে ভারকেন্দ্র। তাহলে ভারকেন্দ্রকে বলা হচ্ছে অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র, একই জিনিস, আর কিছু নয়। কোনো বস্তু অসংখ্য কোণা নিয়ে গঠিত, প্রতিটা কোণাকে পৃথিবী তার সেন্টার দিকে টেনে আছে, এই আকর্ষণ বলটা হচ্ছে ভার। সব বস্তুগুলোকে পৃথিবী টেনে আছে, প্রত্যেকটা কোণাকে টেনে আছে, মানে সমস্ত বস্তুকে পৃথিবী টেনে আছে। একটা বস্তুর মধ্যে যতগুলো কোণা আছে প্রত্যেকটা কোণাকে টেনে আছে, তাহলে প্রতিটা কোণাকে টেনে থাকলে ওই যে আকর্ষণ বলটা লব্ধি বলটা যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেই লব্ধি বিন্দুটাকে বলছে আমাদের ভারকেন্দ্র। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। এবার আমি এইটার দিকে যাচ্ছি, একটু দেখো। যেহেতু নিচের কোণাগুলোকে পৃথিবী বেশি বলে টানছে আর উপরের কোণাগুলোকে কম বলে টানছে, তাহলে নিচের দিকে ভারকেন্দ্রটা সামান্য পরিমাণ এগিয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে ভারকেন্দ্রটা কি হবে? ভরকেন্দ্রের ঠিক নিচে হবে, এটা হবে অ্যান্সার। তাহলে হিমালয় পর্বতমালার ভারকেন্দ্র ভরকেন্দ্রের মধ্যে কোনটা নিচে থাকে না, ভারকেন্দ্র নিচে থাকে, ভরকেন্দ্র একটু উপরে থাকে, তাহলে ভারকেন্দ্রটা একটু নিচে থাকে। বিষয়টা ক্লিয়ার? এবার আর একটা সেকেন্ড কোশ্চেন, সেটা হচ্ছে ভরকেন্দ্র এবং ভারকেন্দ্রে কখন অভিন্ন হয়? বলছে ভরকেন্দ্র যেটা সেটাই ভারকেন্দ্র হয় কখন? ঠিক আছে, তাহলে ভরকেন্দ্র জিনিসটা কি? ভরকেন্দ্র হচ্ছে কোনো বস্তু অসংখ্য কোণা নিয়ে গঠিত, সব কোণাগুলোর মোট যে লব্ধি বলটা যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেই বিন্দুটাকে হচ্ছে ভরকেন্দ্র। ভারকেন্দ্র কাকে বলে? বলছে কোনো একটা বস্তুকে পৃথিবী আকর্ষণ করে আছে, তার বস্তুটা অসংখ্য কোণা দিয়ে গঠিত, তার প্রত্যেকটা কোণাকে পৃথিবী টেনে আছে, ঠিক আছে। ওই যে আকর্ষণ বলটা টোটাল লব্ধি আকর্ষণ বল, কোন একটা বস্তুর প্রতি পৃথিবীর টোটাল লব্ধি আকর্ষণ বল যে বিন্দু দিয়ে ক্রিয়া করে সেই আকর্ষণ বলটাকে বলছে আমাদের ভারকেন্দ্র। বিষয়টা ক্লিয়ার? ভারকেন্দ্র কিন্তু একটা আকর্ষণ বল, এটা একটা ফোর্স অফ আর্থ ইন সেন্টার অফ গ্র্যাভিটি দ্যাট ইজ কল্ড আমাদের সেন্টার অফ মাস। ওকে, দেখো একটা জিনিস, তাহলে ভরকেন্দ্র ভারকেন্দ্র কখন অভিন্ন হয়? একটি জিনিস দেখো, যে আমরা জানি যে ভারকেন্দ্র বার করতে গেলে আমরা ডব্লিউ সমান কি জানি, এম ইন্টু জি। এই ফর্মাটে জানো তোমরা, ডব্লিউ সমান এম ইন্টু জি। ডব্লিউটা কি? ওয়েট, মানে ওজন, কোনো বস্তুর ওজন। ওজন কাকে বলে? বলছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার সেন্টার দিকে আকর্ষণ করা আছে সেই আকর্ষণ বলটা বলছে ওই বস্তুর ওজন, ঠিক আছে। তাহলে আমার ওজন মানে কি? আমাকে পৃথিবী কত বলে টেনে আছে সেটা হচ্ছে আমার ওজন। সেই ওজনটা যে ডব্লিউ হয়, ডব্লিউ সমান এম ইন্টু জি। বস্তুর ভর মানে আমার ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, আমি যে জায়গায় আছি এই জায়গার অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে। তাহলে কি বলছে? বলছে ভারকেন্দ্র আর ভরকেন্দ্র কখন অভিন্ন হয়? যদি বস্তুটা, আমি অ্যান্সারটা অলরেডি লিখে দিয়েছি,
কোনো বস্তুর সমগ্র আয়তন জুড়ে, এই বস্তুটা সমগ্র আয়তন জুড়ে যদি জি এর মানটা সমান হয়, মানে সমগ্র আয়তন জুড়ে যদি অভিকর্ষ ত্বরণের মানটা সমান হয়, তাহলে ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র অভিন্ন হয়। তাহলে এটা একটা শর্ট কোশ্চেন, এমসিকিউ লিখে রাখবে। এর চারদিকটার, তাহলে কোনো বস্তুর সমগ্র আয়তন জুড়ে যদি অভিকর্ষ ত্বরণের মানটা সমান হয়, সেক্ষেত্রে ভরকেন্দ্র ভারকেন্দ্র একই হয়ে যায়। আচ্ছা, এবার একটা জিনিস জানবে, সেটা হচ্ছে ভারকেন্দ্র কখন জিরো হয়। ভরকেন্দ্র থাকে, বলছে ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের মধ্যে কোনটা মৌলিক। ভরকেন্দ্র মৌলিক, ভারকেন্দ্র মৌলিক নয়, মাথায় রাখো, এটা হচ্ছে এমসিকিউ। ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের মধ্যে কোনটা মৌলিক? ভরকেন্দ্র মৌলিক। কারণ ভরকে কি হয়, ভর কোনো পদার্থের মধ্যে, কোনো বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলছে ওই বস্তুর ভর। এখন বস্তুকে যেখানেই নিয়ে যাওয়া হোক, চাঁদে, মহাকাশে, যেখানে খুশি নিয়ে যাওয়া হোক, পৃথিবীর কেন্দ্রে ভরের কোনো পরিবর্তন হবে? ভরের পরিবর্তন হবে না। ভার কাকে বলে? ভার মানে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, মানে ভার মানে ডব্লিউ যদি ধরি, ডব্লিউ সমান এম ইন্টু জি। এখন আমরা জানি এই জি এর মানটা চেঞ্জ হয় কোথায়? পৃথিবীর যদি সেন্টারে নিয়ে যায়, সেন্টারে জি এর মান কত? না জিরো। এক্ষেত্রে ভারটা কত? না জিরো। মহাকাশে যদি নিয়ে যায় তাহলে জি এর মান কত? জিরো। তাহলে সেক্ষেত্রে ভারটা কত? জিরো। তাহলে ভার যদি জিরো, ভারই না থাকে, তাহলে ভার কেন্দ্রই থাকছে না। তাহলে ভার কেন্দ্র কোথায় শূন্য হয়? মহাকাশে। পৃথিবীর কেন্দ্রে ভার কেন্দ্র জিরো হয়। এমসিকিউ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে যেটা আবার সেটা হচ্ছে অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র ত্বরণ। অ্যাকচুয়ালি জিনিসটা কি বলছে দেখো, যে যখন কোনো বস্তু সমবৃত্তীয় গতিতে ঘোরে, তখন কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকে, এই ত্বরণটাকে বলছে অভিকেন্দ্র ত্বরণ। বলছে যখন কোনো বস্তু সমবৃত্তীয় গতিতে ঘোরে, এই দেখো এটা হচ্ছে, দেখ একটা বস্তু সমবৃত্তীয় গতিতে ঘুরছে। সমবৃত্তীয় গতি মানে কি বলছে? যখন কোনো বস্তু একই কৌণিক বেগ নিয়ে বৃত্তপথে আবর্তন করে, তখন তার গতিবেগটা বলছে সমবৃত্তীয় গতি। মানে বলছে একটা বস্তু এখানে বলছে একই গতিবেগ নিয়ে ঘুরছে, একই গতিবেগ নিয়ে ঘুরছে সব জায়গায়। গতিবেগটা কত? মনে কর ওমেগা ধরলাম। কৌণিক গতিবেগটাকে আমরা কি ধরি? ওমেগা। যদি কোনো বস্তু একই কৌণিক গতিবেগ নিয়ে, মানে গতিবেগের মানটা সব জায়গায় সমান, মানে ওমেগা সমান বলা আছে যে 2 রেডিয়ান পার সেকেন্ড, মানে র্যাড পার সেকেন্ড। তাহলে ওমেগার মানটা কত? 2 র্যাড পার সেকেন্ড। মানে এই ওমেগা কোণ 2 রেডিয়ান পার সেকেন্ড এই গতিবেগে একটা বস্তু ঘুরছে, সব জায়গায় গতিবেগের মানটা সমান, তখন এইটাকে বলছি সমবৃত্তীয় গতি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? তাই যখন কোনো বস্তু একই কৌণিক বেগ নিয়ে বৃত্তপথে আবর্তন করে, তখন তার গতিটাকে বলছে সমবৃত্তীয় গতি বা ইউনিফর্ম সার্কুলার মোশন। বিষয়টা ক্লিয়ার? ইউনিফর্ম সার্কুলার মোশন। আচ্ছা, এই সমবৃত্তীয় গতিতে যখন কোনো বস্তু ঘোরে, তখন কার কথা বলছি? কি বলছে? যখন কোনো বস্তু সমবৃত্তীয় গতিতে ঘোরে, তখন কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণটাকে বলছে অভিকেন্দ্র ত্বরণ বা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলেশন। বিষয়টা ক্লিয়ার হলো? এই অভিকেন্দ্র ত্বরণের রাশিমালাটা আমি একটু ঝট করে বার করে দিই। এখান থেকে কিছু ম্যাথ পড়ে একটু জাস্ট দেখিয়ে দেবো, আর কিছু নেই। দেখো, এটা যদি একটা বস্তু, একটা বৃত্তপথে ঘুরছে একটা বস্তু, মনে করো এখন বস্তুটা এখান থেকে এইটাই, মানে এ পজিশনে ছিল, ঠিক আছে? এর ব্যাসার্ধটা কত? আর। এখন বস্তুটা মনে করো কিছু সময় পর এটা কোথায় গেল? না বি পজিশনে গেল। কোথায় গেল? বিতে গেল। এটা মনে করে বি। তাহলে এতে ছিল, বস্তুটা বিতে গেল। কত সময় লেগেছে? এতে, এ থেকে বিতে এতে এটা ও কেন্দ্র টি সময় লাগছে মনে করো, ঠিক আছে? বস্তুটা এই দিকে ঘুরছে। আচ্ছা, এখন এই দিকে যদি ঘোরে বস্তুটা, তাহলে এইখানটার দিকে একটু তাকাও। এখানে স্পর্শক বরাবর গতিবেগের অভিমুখ, সেই গতিবেগটা কত? ভি। এখানে গতিবেগের অভিমুখ কোনটি হবে? স্পর্শক বরাবর, মানে এটা হচ্ছে ভি। যদি বস্তুটার গতিবেগের অভিমুখটা এখানে এ বিন্দুতে যখন ছিল, তখন কি হচ্ছে? ভি দুটি নিয়ে যাচ্ছিল। টি সময় পর যখন এখানে গেল, তখন একটা জিনিস দেখো, এই যে গতিবেগটার উপাংশটা, এটা দুটো অংশে ভাগ হবে। একটা হচ্ছে লম্ব দিকে যাবে, ভেক্টর অ্যানালাইসিস যদি করি, এইটা যাবে একটা। এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটাও থিটা হবে। তোমরা পড়েছো অলরেডি, এগুলো পড়েছো, আমি জাস্ট একবার রিমাইন্ড করছি, আর কিছু না। তাহলে বিষয়টা কি? ও কেন্দ্রকে, ও বৃত্তীয় একটা বৃত্তপথে বা ওকে কেন্দ্র করে একটা বস্তু, ঠিক আছে, একটা এমভরে বস্তুই বলো, যাই বলো। আচ্ছা, কোন দিকে ঘুরছে? ক্লকওয়াইজ ঘুরছে। যাই হোক, এই দিকে ঘুরছে, একটা বস্তু ঘুরছে, এ বিন্দুতে ছিল, টি সময় পর সে বি বিন্দুতে গেল। তাহলে এখন আমি তার বার করব, এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটাকে বলেছে কি না, এই যে রেখাটা, এটাকে হচ্ছে স্পর্শক বরাবর, মানে বস্তুর গতিবেগের অভিমুখ। মানে একটা বস্তু যদি গতিশীল থাকে, তাহলে গতিবেগের অভিমুখটা কোন দিকে হয়? স্পর্শক বরাবর। স্পর্শক মানে এটা, এইদিকে গতিবেগের অভিমুখ থাকবে। যখন এখানে ঘুরবে তখন এইদিকে অভিমুখ থাকবে, যখন এইদিকে থাকবে তখন এইদিকে। এইটা বলছে স্পর্শক বরাবর গতিবেগের অভিমুখ, ঠিক আছে? এটা ভি হয়, এটাও ভি, এটাও ভি, একই আছে, চেঞ্জ হয়নি, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, যে এটাই থিটা হয়, তাহলে এই কোণটা কত হয়? থিটা। তাহলে আমরা একটা জিনিস জানি, যে যেদিকে থিটা,
যেদিকে থিটা, যেদিকে থিটা, কার থিটা না এটা ছিল ভি, তাহলে এই অংশটা ছিল ভি, এটা ভি ছিল, তাহলে ভিটা দুটো অংশে ভেঙেছে, ভিটা দুটো অংশে ভেঙেছে, একটা হচ্ছে এই সাইড, একটা হচ্ছে ওই সাইড, ঠিক আছে। এখন এই সাইডের গতিবেগটা কত, ভি কস থিটা। কেন কস থিটা বললাম, থিটা কার সঙ্গে আছে সেই দিকে হবে ভি এর কস থিটা। কারণ আমরা একটা জিনিস দেখেছি যে একটা বল যদি একটা অ্যাক্সিস একটা অ্যাঙ্গেল করে কাজ করে, ঠিক আছে, একটা বল যদি একটা অ্যাঙ্গেল করে ক্রিয়া করে, যেদিক যার সঙ্গে থিটা হয় সেদিকে হয় এফ কস থিটা, মনে পড়ছে, আর অপর দিকে উলম্ব দিকে কী হয় এফ সাইন থিটা। সেই ফর্মে আমি ভেঙেছি। তাহলে এটা যে ভি স্পর্শক বরাবর কাজ করছে, তাহলে এই ভি গতিবেগটা মানে ভি দুটো অংশ ভাগ হয়েছে, একটা হচ্ছে ভি কস থিটা, উপর দিকে হচ্ছে ভি সাইন থিটা, হয়েছে। এরপর বার করবো যে বস্তুটা প্রাথমিক অবস্থান কোথায় এ, অন্তিম অবস্থান কোথায় বি, এখন যেতে সময় লেগেছে কত না টি। তাহলে যখন বস্তুটা এ থেকে বিতে গেল, তখন এই বি বিন্দুতে আমি বার করব যে স্পর্শক বরাবর কোনো ত্বরণ আছে কিনা, সেটা বার করব। দেখো বি বিন্দুতে যখন বস্তুটা গেছে তখন ত্বরণটা কি আছে স্পর্শক বরাবর, সেটা আমি বার করব। তাহলে তোমরা একটু এটা লিখে নেবে যে যখন কোনো বস্তু বৃত্তপথে ঘোরে তখন তার স্পর্শক বরাবর ত্বরণটা কত হয় সেটা একটু দেখো। সেটা যদি এ হয় তাহলে এ সমান কত, এখানে গতিবেগটা কত না ভি কস থিটা, এখানে গতিবেগ কত ছিল স্পর্শক বরাবর, এখানে স্পর্শক বরাবর গতিবেগ কত ছিল ভি ছিল, এখানে স্পর্শক বরাবর কত ছিল ভি কস থিটা। তাহলে এই ভি কস থিটার মানটা ভি এর থেকে বেশি, তো এইটুকু বুঝে নিলেই হয়ে যাবে। এই দিকে স্পর্শক বরাবর গতিবেগ কত ছিল ভি, এই দিকে স্পর্শক বরাবর গতিবেগ কত ভি কস থিটা, ভি কস থিটার মানটা নিশ্চয়ই ভি এর থেকে বেশি, তাহলে গতিবেগ বেড়েছে, গতিবেগ বাড়া মানে কি ত্বরণ হয়েছে। তাহলে কতটা গতিবেগ বাড়লো না ভি কস থিটা ছিল এখানে ভি, যখন বিতে গেল তখন ভি কস থিটা হয়েছে, তাহলে ভি কস থিটা মাইনাস ভি, এটা হচ্ছে গতিবেগ বেড়েছে, ঠিক আছে। তাহলে গতিবেগ বৃদ্ধি বাই সময়, কত সময়ের মধ্যে বেড়েছে না এ থেকে বিতে যেতে কত সময় লেগেছে টি সময় লেগেছে, ব্যাস এটুকুই হয়েছে। এখন একটা জিনিস যাবো, বলছে যে এই যে থিটাটা, থিটা যদি খুব ক্ষুদ্র হয়, এটা একটু বুঝে নাও যে থিটা যদি খুব ক্ষুদ্র হয় মানে যদি বস্তুটা এইটা এ পজিশন এখানে ছিল, এখানে এইখান থেকে একবারে কাছে বিতে গেল, মানে থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে থিটা ছোট হলে মানে ক্ষুদ্র হলে, ক্ষুদ্র হলে কস থিটা সমান কত, কস থিটা সমান 1 হয়, আর সাইন থিটা সমান কত হয় না থিটা হয়। এইটুকু মাথায় রাখবে, ম্যাথামেটিক্যাল ইকুয়েশন তোমরা যারা ম্যাথ করছো তারা জানো। থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে কস থিটার ভ্যালুটা কত হয় না কস থিটা সমান 1 হয়, আর সাইন থিটা সমান কত না থিটা হয়। বিষয়টা কি, তাহলে কস থিটা যদি থিটা খুব ক্ষুদ্র হলে এক্ষেত্রে লিখতে পারি কস থিটা সমান 1, সেক্ষেত্রে কি লিখতে পারি ভি মাইনাস ভি বাই কত টি, এটা সমানে তাহলে এটার সঙ্গে এটা কাটলো সমান 0, তাহলে এ সমান কত না 0। এখান থেকে একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন পেলাম। অর্থাৎ কোনো বস্তু যদি বৃত্তাকার পথে পরিভ্রমণ করে, ঠিক আছে, তাহলে কোনো বস্তু যদি বৃত্তপথে পরিভ্রমণ করে তখন তার স্পর্শক বরাবর ত্বরণটা কত না 0, মানে এই বরাবর কোনো ত্বরণ থাকে না। তাহলে কোনো একটা বস্তু যদি বৃত্তপথে পরিভ্রমণ করে, যখন বৃত্তপথে ঘোরে তখন স্পর্শক বরাবর এই বরাবর কোনো ত্বরণ থাকে না, ত্বরণটার ভ্যালু কত পেলাম 0 পেলাম। এবার আমি বার করবো যে অবিলম্ব বরাবর মানে সেন্টারের দিকে কোনো ত্বরণ থাকে নাকি সেটাকে দেখো। দেখো এখানে ত্বরণ কত আছে, এই বরাবর কোন ত্বরণ আছে নেই, আচ্ছা এই বরাবর ত্বরণটা মানে প্রাথমিক ত্বরণটা কত, এই বরাবর কোনো গতিবেগ আছে সেন্টার দিকে এ বিন্দুতে, এই বরাবর মানে এও অভিমুখে কোনো গতিবেগ আছে, গতিবেগ নেই, পুরো গতিবেগটা কোন দিকে এই বরাবর, তাহলে এই বরাবর গতিবেগ নেই, মানে প্রাথমিক গতিবেগ ইউ সমান কত এ বিন্দুতে 0, বি বিন্দুতে যখন গেল তখন আছে গতিবেগ আছে তো এইটা, তাহলে এই গতিবেগটা কত ভি সাইন থিটা, তাহলে ভি এর পরিবর্তে কি লিখতে পারি ভি সাইন থিটা। তাহলে যখন বি বিন্দুতে গেছে তখন অভিকেন্দ্র ত্বরণটা কত সেটা আমি বার করবো। তাহলে সেটা যদি এ হয় তাহলে এ সমান কত না ভি সাইন থিটা মাইনাস 0, এ বিন্দুতে কোনো ত্বরণ থাকে না 0, তাহলে বাই টি। আচ্ছা সাইন থিটা, এখন জানি থিটা যদি খুব ক্ষুদ্র হয় সাইন থিটা মানটা কত থিটা হয়, সেক্ষেত্রে ভি থিটা বাই টি লিখতে পারি। তাহলে এ সমান কত ভি থিটা বাই টি হতে পারে। আচ্ছা ভি ইন্টু আমি লিখতে পারি থিটা বাই টি সমান কি লিখতে পারি ভি থিটা বাই টি সমান কত না ওমেগা, ভালো করে বুঝে। তাহলে আমি আলটিমেট কি পেলাম এ সমান কত না ভি ওমেগা। এইটা হচ্ছে আমাদের যখন লম্ব, এর থেকে কি বোঝা যাচ্ছে বলতো যে যখন কোনো বস্তু বৃত্তপথে পরিভ্রমণ করে তখন তার স্পর্শক বরাবর কোনো ত্বরণ থাকে না, যে ত্বরণটা থাকে সেটা হচ্ছে অবিলম্ব বরাবর।
অভিলম্ব বরাবর যে ত্বরণ কাজ করে সেই ত্বরণটাই হচ্ছে আমাদের অভিকেন্দ্র ত্বরণ। বিষয়টা ক্লিয়ার হলো? সেই অভিকেন্দ্র ত্বরণ এ যদি হয় এ সমান কত ভি ইন্টু ওমেগা, মানে ভি ওমেগা। তাহলে এটা একটু মনে রাখবেন। তাহলে কোনো বস্তু যদি বৃত্তপাতে ঘোরে তখন তার যে ত্বরণটা কাজ করে, কেন্দ্র বরাবর যে ত্বরণ থাকে, একটা অভিকেন্দ্র ত্বরণ থাকে, সেই অভিকেন্দ্র ত্বরণ সমান কত না ভি ওমেগা। আবার একটা জিনিস আমরা জানি যে এটা জেনে নাও, এটা এ এটা বি, এটা এ এটা বি, ঠিক আছে। এখন এই কোণটা যদি থিটা হয় আর এই যে দূরত্ব, এই দূরত্বটা যদি এস হয়, ঠিক আছে। এখন তিনটের মধ্যে একটা সম্পর্ক আছে, ভি সমান কত, দেখো এস সমান কত আর থিটা, যেখানে আটটা ব্যাসার্ধ, অর্থাৎ কোনো বস্তু যদি আর ব্যাসার্ধের কেন্দ্র করে ঘোরে, এতে ছিল বিতে গেল, এ বি এর দূরত্ব, এই দূরত্ব এটা কি চাপ, বৃত্তচাপকে বলা হয় সার্কামফারেন্স, ওই জন্য এস দিয়ে ডিনোট করা হয়। তাহলে কোনো বৃত্তের চাপ যদি এস হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, এবং ওই চাপদ্বয় মানে চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে, এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করেছে সেই কোণ যদি থিটা হয়, তাহলে একটা ফর্মুলা আছে এস সমান কত আর থিটা। এখান থেকে একটা জিনিস লেখা যায় যে থিটা সমান কত এস বাই আর লিখতে পারি। তাহলে যেখানে থিটা থাকবে তার পরিবর্তে আমি এস বাই আর লিখতে পারি। আরেকটা জিনিস দেখো, যে আমরা জানি যে ভি আর ওমেগার মধ্যে সম্পর্কটা কি। আমরা জানি যে এস সমান ভি সমান কত এস বাই টি লিখতে পারি। ভি সমান কত এস বাই টি, মানে কোনো বস্তু যদি এরকম রেখা বরাবর এতে ছিল বিতে গেল, তাহলে কোনো একটা বস্তু এ থেকে বিতে গেল, তাহলে এই দূরত্বটা যদি এস হয় এবং যেতে সময় যদি টি লাগে, তাহলে কোনো একটা বস্তু এতে ছিল বিতে গেল, এ বি এর দূরত্ব যদি এস হয়, যেতে সময় লাগছে যদি টি হয়, তাহলে গতিবেগ সমান কত ভি সমান কত এস বাই টি। আমরা একটু আগে দেখলাম এস সমান কত না আর থিটা, তাহলে এস এর পরিবর্তে লিখতে পারি আর থিটা বাই টি, আর থিটা বাই টি। এটাকে লিখতে পারি ভি সমান কত না, দেখো আর থিটা বাই টি, তাহলে আর ইন্টু থিটা বাই টি, এটা লিখতে পারি। আর থিটা বাই টি মানে কি ওমেগা, তাহলে এটাকে লিখতে পারি আর ওমেগা। তাহলে ভি যেখানে থাকবে তার পরিবর্তে কি লিখতে পারি, তাহলে ভি সমান কত আর ওমেগা। তাহলে এখান থেকে লিখতে পারি যে ওমেগা যেখানে থাকবে তার পরিবর্তে কি লিখতে পারি, ওমেগা থাকলে তার পরিবর্তে ভি বাই আর লিখতে পারি, সেটা এখন বসাবো। তাহলে এ সমান কত না ভি ইন্টু ওমেগা সমান কত ভি বাই আর সমান কত ভি স্কোয়ার বাই আর। এই যে এর মান পেলাম, এ সমান কত অভিকেন্দ্র ত্বরণ, এটা সমান কত ভি স্কোয়ার বাই আর। অর্থাৎ কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে তাহলে অভিকেন্দ্র বরাবর একটা ত্বরণ কাজ করে, সেই ত্বরণের মান যদি এ হয়, এ সমান কত ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি স্কোয়ার বাই আর, যেখানে ভিটা কি বস্তুটা ঘুরছে যে গতিবেগে সেই দ্রুতিটা, আরটা কি যে বৃত্তকে কেন্দ্র করে ঘুরছে সেই বৃত্তের ব্যাসার্ধ, আর এটা কি অভিকেন্দ্র বরাবর যে ত্বরণটা। তাহলে কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে তখন কি হয় না, বস্তুটাকে বৃত্তপথে যখন ঘোরে তখন কেন্দ্র বরাবর, মানে একটা বস্তু যদি বৃত্তপথে ঘোরে তখন কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, এই বলটাকে হচ্ছে অভিকেন্দ্র বল, ঠিক আছে। তাহলে অভিকেন্দ্র বল কাকে বলে, যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে, তাহলে বস্তুটার কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, সেই বলটা হচ্ছে অভিকেন্দ্র বল। সেই বলটা যদি এফ হয় তাহলে এফ সমান কত আমরা জানি এম এ হয়েছে। তাহলে এম এ আচ্ছা, এম লিখলাম, এমটা হচ্ছে বস্তুর ভর, এটা মনে করো বস্তুর ভর, এম ভরে বস্তু, এটা কি এটার পরিবর্তে লিখতে পারি ভি স্কোয়ার বাই আর লিখতে হয়। তাহলে আলটিমেট আমি কি পেলাম, অভিকেন্দ্র বলের রাশিমালা আমি কি পেলাম, অভিকেন্দ্র বলের রাশিমালা এফ সমান এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আমাদের অভিকেন্দ্র বলের রাশিমালা। এটাকে যদি ওমেগারে ঠেলি তাহলে এফ সমান কত এম ওমেগা স্কোয়ার, যেটা পাবো। তাহলে এম ভি স্কোয়ার বাই আর এটা লিখো, এফ সমান কত এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা। এই দিকে যে বলটা কাজ করছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী এইদিকে তার বিপরীত দিকে একই বল কাজ করবে। তাহলে এই দিকে যে বলটা কাজ করে, যেটা বস্তুকে বাইরে বের করে দেয়, অর্থাৎ কোনো বস্তু বৃত্তপথে ঘুরে তখন বাইরে থেকে একটা বল কাজ করে, যে বলটা বস্তুটাকে ছিটকে বাইরে বের করে দেওয়া সাহায্য করে, সেই বলটা হচ্ছে অপকেন্দ্র বল। তাহলে এটা যদি এম ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে অপোজিট বলটা কত নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সেটাও অপকেন্দ্র বলের রাশিমালা কি হবে, ওই এম ভি স্কোয়ার বাই আরই হবে। অভিকেন্দ্র বল যদি কেন্দ্রের দিকে কাজ করে, অপকেন্দ্র বল বিপরীত দিকে কাজ করে। তাহলে অভিকেন্দ্র বলের রাশিমালা যদি এম ভি স্কোয়ার বাই আর হয়, তাহলে অপকেন্দ্র বলের রাশিমালা কত এম ভি স্কোয়ার বাই আর, এটাই হবে। বিষয়টা ক্লিয়ার হলো আমি কি বললাম এতক্ষণ ধরে? আচ্ছা, এবার কতগুলো জিনিস একটু মনে রাখবে যে অভিকেন্দ্র বল কাজ করে এমসিকিউ পড়ে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এক্ষেত্রে অভিকেন্দ্র বল কে সাপ্লাই করছে, পৃথিবী এবং সূর্যের মধ্যে যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলটা অভিকেন্দ্র বল সাপ্লাই করছে। তাহলে এগুলো এমসিকিউ। আবার একটা এমসিকিউ, সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, এক্ষেত্রে অভিকেন্দ্র বল কে সাপ্লাই করছে, তাহলে কি বলবো কুলম্বীয় আকর্ষণ বল অভিকেন্দ্র বল সাপ্লাই করছে। একটা বস্তুকে ঢিল দিয়ে আমি কি করেছি, সুতো দিয়ে বেঁধে ঘোরাচ্ছি, তাহলে এক্ষেত্রে অভিকেন্দ্র বলকে সাপ্লাই করছে সুতোর টানটা
অভিকেন্দ্র বল সাপ্লাই করছে। তাহলে এগুলো এমসিকিউ আছে। এই সমস্ত এমসিকিউগুলো যদি তোমরা দেখো, আমি যা বললাম, আশা করি এর মধ্যে অনেক কিছুই পেয়ে যাবে এই চ্যাপ্টারটা থেকে।